হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। WBSSC SLST পরীক্ষায় বাংলা ব্যাকরণের কেমন প্রশ্ন আসে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা বিগত সালের প্রশ্নপত্রের বাংলা ব্যাকরণের প্রশ্নগুলি আলোচনা করছি। আমরা পূর্বের দুটি পর্বে আলোচনা করেছি 2000, 2001, 2002, 2003 এই সালগুলো থেকে যে সমস্ত ব্যাকরণের প্রশ্ন এসেছিল সেই প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর আমরা নিরূপণ করেছি। যারা এখনও সেই ভিডিও দুটি দেখোনি তারা অবশ্যই সেই দুটি পর্ব দেখে নেবে। আমরা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবে। দেখো, বিগত সালের প্রশ্ন যদি তুমি দেখো তাহলেই তোমার ধারণা হবে কেমন প্রশ্ন পরীক্ষায় আসে এবং সেই তোমার যে পরীক্ষার প্রস্তুতিটা যাতে সঠিক পথে হয় তার জন্য এই সমস্ত ধারণাগুলো থাকা প্রয়োজন। আমরা আলোচনা করছি আজ 2004 ও 2005 এই দুটো সাল থেকে কেমন প্রশ্ন পরীক্ষায় এসেছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করছি। আমরা এই প্রসঙ্গে জানিয়ে দিই আবারও সেই একই কথা, এই বিগত সালগুলোতে প্রশ্ন কিন্তু MCQ হতো না। তোমরা প্রত্যেকেই জানো যে এই সময় প্রশ্ন হতো SAQ, কিন্তু প্রশ্নের ধরন যাই হোক, প্রশ্ন কেমন আসতো এবং সেই প্রশ্নের উত্তর কি হবে চলো আমরা সেগুলো নিরূপণ করি। 2004 সালে বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্ন এসেছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি নাসিক্য বর্ণ কাকে বলে, কোন কোন বর্ণ নাসিক্য বর্ণ এবং কেন। তাহলে প্রথমে আমরা নাসিক্য বর্ণ কাকে বলে এর সংজ্ঞাটি আমরা আলোচনা করে ফেলি। দেখো, নাসিক্য বর্ণ কাকে বলে খুব সহজ। আমরা যখন কোনো ধ্বনি বা বর্ণ উচ্চারণ করি আমাদের মুখ বিবরের ভেতরে শ্বাসবায়ু নির্গত হয়। তো এই শ্বাসবায়ু স্বাভাবিকভাবে মুখ দিয়ে নির্গত হয়, কিন্তু এমন কিছু ধ্বনি বা বর্ণ থাকে যাদের উচ্চারণে শ্বাসবায়ু মুখ বিবরের পাশাপাশি নাসিকা দিয়ে অর্থাৎ নাক দিয়েও নির্গত হয়। তো যে সকল বর্ণের উচ্চারণে শ্বাসবায়ু মুখ বিবরের পাশাপাশি নাক দিয়েও নির্গত হয় সেই সকল বর্ণকে নাসিক্য বর্ণ বলে। আমরা সংজ্ঞাটা খুব তাড়াতাড়ি করে লিখে নিই। যে সকল বর্ণের উচ্চারণে মুখ মধ্যস্থ শ্বাসবায়ু মুখ বিবরের পাশাপাশি দেখো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি এগুলো না জানো তাহলে প্রশ্নের উত্তর নিরূপণ করতে পারবে না। তাহলে শ্বাসবায়ু মুখ বিবরের পাশাপাশি নাক দিয়ে নির্গত হয় সেই বর্ণগুলিকে নাসিক্য বর্ণ বলে। নাসিক্য বর্ণ বলে। বলেছে কোন কোন বর্ণ নাসিক্য বর্ণ। আমরা প্রত্যেকেই জানি আমাদের যে বর্গগুলি রয়েছে ক বর্গ, এই ক বর্গের ক খ গ ঘ উম অর্থাৎ উম। ঠিক একইভাবে চ বর্গের যদি আমরা বর্গ ধরে বলি তাহলে হয় চ ছ বর্গীয় ঝ ইয়। ট বর্গের ট ঠ ড ঢ মূর্ধন্য এবং ত বর্গের ত থ দ ধ দন্তন্য। প বর্গের প ফ ব ভ ম। এই উম ইয় মূর্ধন্য দন্তন্য ম এই পাঁচটি বর্ণকে নাসিক্য বর্ণ বলে। কারণ কি, কেন বলে না, এই বর্ণের উচ্চারণে একই বিষয়, এই বর্ণের উচ্চারণে শ্বাসবায়ু মুখ বিবরের পাশাপাশি শ্বাসবায়ু মুখ বিবরের পাশাপাশি
নাক দিয়েও নির্গত হয়, নাক দিয়েও নির্গত হয়। ঠিক, তাহলে আমরা নাসিক্য বর্ণ সম্পর্কিত ধারণা সম্পূর্ণ করলাম। দেখো দ্বিতীয় প্রশ্ন ছিল স্নান থেকে স্নিনান, স্নান থেকে সিনান, এখানে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে? ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে ওই নামে অভিহিত করার কারণ কি? সুন্দর প্রশ্ন। স্নান থেকে সিনান, তাহলে আমরা এর উত্তর নিরূপণ করি। স্নান থেকে সিনান, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি হয়েছে সেটি হলো স্বরভক্তি। স্বরভক্তি, স্বরভক্তি মানে কি? স্বরভক্তি মানে যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে স্বরধ্বনি নিয়ে আসার যে প্রবণতা তাকে বলা হয় স্বরভক্তি। আমরা দেখব এখানে যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে স্বরধ্বনি এসেছে কিনা, এবং সেটি করার জন্য আমাদের কি করতে হবে না বর্ণ বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা বর্ণ বিশ্লেষণ করব। দন্তস্ব যুক্ত দন্তন্য যুক্ত আ যুক্ত দন্তন্য যুক্ত অ। তাহলে এটা হলো স্নান। এই স্নান থেকে সিনানের সময় কি হয়েছে না দন্তস্ব যুক্ত হর্ষই যুক্ত দন্তন্য যুক্ত আ যুক্ত দন্তন্য যুক্ত অ, অর্থাৎ এই দন্তস্ব এবং দন্তন্য এর মাঝে আমরা দেখতে পাচ্ছি হর্ষই এই স্বরধ্বনিটি এসেছে। ঠিক, তাহলে এই স্বরধ্বনি আসার জন্য যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে স্বরধ্বনি আসার জন্য একে বলা হচ্ছে স্বরভক্তি। কি বলা হচ্ছে না স্বরভক্তি। তাহলে ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে ওই নামে অভিহিত করার কারণ কি, অর্থাৎ স্বরভক্তি বলা হচ্ছে কেন? স্বরভক্তি। দেখো আমরা যদি ভাঙি এই বিষয়টাকে, ব্যাকরণের নিয়ম অনুসারে আমাদের জানতে হবে। ব্যাকরণের নিয়ম অনুসারে এই ভক্তি শব্দের অর্থ, ভক্তি শব্দের অর্থ, ভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন। ভক্তি শব্দের অর্থ বিভাজন। আর স্বরভক্তি এই শব্দটার অর্থ হয় তখন স্বর সহযোগে, স্বর সহযোগে বিভাজন, অর্থাৎ স্বর সহযোগে বিভাজন। আমরা দেখতে পাচ্ছি কি বলছে না ধ্বনি পরিবর্তনের নিয়মকে ওই নামে অভিহিত করার কারণ কি, অর্থাৎ আমরা বলতে পারি স্নান থেকে সিনান এই শব্দে যে দুটি যুক্ত ব্যঞ্জন ছিল সেই যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝখানে একটি হর্ষই অর্থাৎ নতুন স্বরধ্বনির আগমন ঘটেছে, তাই একে স্বরভক্তি বলা হয়। কারণ স্বরভক্তি শব্দের অর্থ স্বর সহযোগে বিভাজন। এইভাবে এর ব্যাখ্যাটা এখানে লিখতে হবে। তো এটাই ছিল বিষয়। তাহলে ধ্বনি পরিবর্তনের ওই নিয়মকে ওই নামে অভিহিত করার কারণ কি, অর্থাৎ স্বরভক্তি বলা হচ্ছে কেন এটাকে স্বরভক্তি, অর্থাৎ স্বর সহযোগী বিভাজন। আমরা আরেকবার বলে দিচ্ছি না স্নান এই শব্দে যে যুক্ত ব্যঞ্জনটি ছিল সেই যুক্ত ব্যঞ্জন আমরা যখন পরবর্তীতে স্নান থেকে সিনান হয়েছে তখন সেখানে এই যুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি এসেছে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন ভেঙে দেওয়া হয়েছে এবং মাঝে এই স্বরধ্বনি এসেছে। এই কারণে যেহেতু স্বরভক্তি শব্দের অর্থ স্বর সহযোগী বিভাজন, এখানে সেই ঘটনা ঘটেছে, তাই একে বলা হচ্ছে স্বরভক্তি। নেক্সট প্রশ্ন আসতো বর্ণ বিশ্লেষণ করুন। দেখো বর্ণ বিশ্লেষণ করতে বলা হচ্ছে। বর্ণ বিশ্লেষণ কি হবে না দন্তস্ব যুক্ত আ যুক্ত দন্তন্য যুক্ত ত যুক্ত ব যুক্ত অ যুক্ত দন্তন্য যুক্ত আ সান্ত্বনা। অনভিজ্ঞ কি হবে অ, ভালোভাবে খেয়াল রাখবে
অ দন্তন্য যুক্ত অ যুক্ত ভ যুক্ত হস্যই যুক্ত এই যে এটা প্রথমে হয় বর্গীয় জ, তারপরে হয় ইয়। এই বিষয়টা তোমাদের একটু খুব ভালোভাবে জানতে হবে এবং আমরা স্বাভাবিকভাবে এরপর কিন্তু কি যোগ করব না এরপর অ যোগ করব, এটা স্বাভাবিকভাবে আসবে। তো এটা কিন্তু প্রত্যেকেই ভালোভাবে দেখে নাও। আমরা যখন অনভিজ্ঞ শব্দ বলছি তখন আগে বর্গীয় জ তারপর ইয়, এটা ইয়ই বর্গীয় জ নয়। তোমরা এটাকে আরও খুব ভালোভাবে বুঝতে পারবে, তোমাদের যে মোবাইলে কিবোর্ড রয়েছে সেখানে টাইপ করবে, এটা টাইপ করতে গিয়ে যদি দেখো তখন প্রথমে আগে বর্গীয় জ দিতে হবে, তারপর হসন্ত দিতে হবে, তারপর ইয় দিতে হবে, দেখবে এটি টাইপ হবে। না হলে ইয়ই বর্গীয় জ আমরা যখন করি তখন প্রথমে ইয় তারপর বর্গীয় জ দিতে হয়। এই বিষয়টা দেখলেই টাইপ করলেই একবার বুঝে যাবে। এরপর রয়েছে তৃষ্ণা। বর্ণ বিশ্লেষণ করি। ত যুক্ত রি যুক্ত মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য এটা যুক্ত আ, এই হলো তৃষ্ণা। মাহাত্ম্য। ম যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত ত যুক্ত ম অন্তস্থ জ যুক্ত অ, মাহাত্ম্য। তো এই ছিল বর্ণ বিশ্লেষণ। এরপর দেওয়া রয়েছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করি। অভ্রভেদী। অভ্রভেদী সমাস কি হবে? অভ্রভেদী এটির সমাস হবে অভ্র ভেদ করে যে। অভ্র ভেদ করে যে। অভ্রভেদ করে যে এটির সমাসটি হবে উপপদ তৎপুরুষ সমাস। কি হবে না উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ এর সংজ্ঞাটা কি না উপপদের সঙ্গে, এই উপপদের সঙ্গে কিদন্ত পদের যে সমাস, আমরা যদি দেখি এই অভ্র হলো উপপদ আর এই ভেদী হলো কিদন্ত পদ। ভেদী হলো কিদন্ত পদ। কেন না ভেদ করে যে, ভেদ করে যে। কিদন্ত পদ যার বিস্তৃতি থাকে, পঙ্কে জন্মে যে, যা পাকে জন্মে, অর্থাৎ অনেক কিছু ভেদ করে যে, যে ভেদ করতে পারে। এইভাবে এই কিদন্ত পদ আর তার সাথে অভ্র উপপদ, এই দুটি পদের যদি সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। অভ্রভেদী, অভ্রভেদ করে যে, অর্থাৎ একটা বিস্তৃতি তোমরা দেখতে পাবে এইভাবে। নেক্সট রয়েছে কৃতদাস। দেখো কৃতদাস কি হবে? কৃত যে দাস। কৃতদাস, কৃত যে দাস। সাধারণ কর্মধারয় সমাস। উত্তর হবে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাসের সংজ্ঞাটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে না যে সমাসে কি হয় বিশেষ্য বিশেষণের মধ্যে যে সমাস, আমি সহজভাবে বলছি, বিশেষ্য বিশেষণের মধ্যে সমাস, যে সমাস এবং পরপদ অধিক গুরুত্ব পায়, পরপদ অধিক গুরুত্ব পায়। সেটাই হলো সাধারণ কর্মধারয় সমাস। এখানে কৃত, কৃত আর দাস এটি হলো বিশেষণ, এটি হলো বিশেষ্য, অর্থাৎ বিশেষ্য
অর্থাৎ বিশেষণ এবং বিশেষ্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে এটার যে সংজ্ঞাটা সাধারণ কর্মধারয় সমাস, যেখানে বিশেষ্য বিশেষণের মধ্যে সমাস হয়, অর্থাৎ আগে বিশেষ্য আগে পরে বিশেষণ বা আগে বিশেষণ পরে বিশেষ্য এইসব থাকতে পারে। তো বিশেষ্য বিশেষণের মধ্যে যে সমাস এবং পরপদ অধিক গুরুত্ব পায়। এখানে প্রথমে কি রয়েছে না প্রথমে বিশেষণ রয়েছে, তারপর কি রয়েছে না তারপর বিশেষ্য রয়েছে। তাহলে এই দুটি পদ রয়েছে, কিন্তু কার গুরুত্ব বেশি? পরপদের গুরুত্ব বেশি। এখানে কে গুরুত্বপূর্ণ না দাস। অর্থাৎ এইভাবে যে সমাসটি হয় সেটি হলো সাধারণ কর্মধারয় সমাস। কৃতদাস কৃত যে দাস। তোমরা অবশ্যই সাধারণ কর্মধারয় সমাসের একটি উদাহরণ কমেন্ট বক্সে দেবে, আমরা বুঝতে পারবো যে তোমাদের এই বিষয়ে কতটা প্রস্তুতি রয়েছে। সাধারণ কর্মধারয় সমাসের একটি উদাহরণ অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, এটি তোমাদের জন্য। নেক্সট রয়েছে সার্থক বাক্য তৈরি করুন। দেখো আগে এরকম সার্থক বাক্য তৈরি করতে হতো। অরণ্যে রোদন এর অর্থ হলো নিষ্ফল আবেদন। এর অর্থ নিষ্ফল আবেদন। ধরো তুমি যেরকম স্বার্থপর, আমি আর বাক্যটা লিখছি না, আমি নিষ্ফল আবেদন দিয়ে একটা বাক্য বুঝিয়ে দিচ্ছি। তুমি যেরকম স্বার্থপর, তোমার কাছে কিছু চাওয়াও যা, অরণ্যে রোদন করাও তাই। অর্থাৎ নিষ্ফল আবেদন। এইভাবে বাক্য রচনা করতে হতো। নেক্সট রয়েছে ধর্মের সার। ধর্মের সার মানে হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। অকর্মণ্য ব্যক্তি। বাবার টাকা রয়েছে বলে বসে বসে খাবে? ধর্মের সার হয়ে আর কতদিন তোমার চলবে? এই রকম একটা বাক্য। অর্থাৎ অকর্মণ্য সে, বাবার টাকা রয়েছে বলে ধর্মের সার হয়ে বসে বসে খাবে, এইভাবে কতদিন চলবে? আরও ভালো হলো এইভাবে বাক্য গঠন করবে এই অর্থটিকে রেখে, তাহলেই এগুলো যথাযথ হবে। যদিও এখন আর এইভাবে প্রশ্ন কিন্তু আসে না। আমরা এবার নেক্সট যে সালটি রয়েছে 2005 সালের প্রশ্নগুলি দেখব। দেখো তোমাদের কিন্তু এই রকম প্রশ্ন আসতো, এবং যদিও সেই সময় ব্যাকরণের প্রশ্ন সংখ্যা তুলনামূলক কম হতো, কারণ প্রশ্নের সংখ্যাটাই কম হতো। এখন 2005 সালে কি প্রশ্ন এসেছে দেখে নিই। প্রথমে রয়েছে স্বরভক্তি কথাটির আক্ষরিক অর্থ কি? দেখো স্বরভক্তি কথার আক্ষরিক অর্থ আমরা আগেও আলোচনা করলাম। স্বরভক্তি, এই ভক্তি শব্দের অর্থ হলো, আমরা পূর্বেই আলোচনা করেছি, ভক্তি শব্দের অর্থ হলো বিভাজন, আর স্বরভক্তি শব্দের অর্থ হলো স্বর সহযোগে বিভাজন। স্বর সহযোগে বিভাজন। ঠিক, স্বর সহযোগে বিভাজন। স্বরভক্তি কাকে বলে না শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে স্বরধ্বনি নিয়ে আসার যে প্রবণতা, তাকে বলা হয় স্বরভক্তি। কেন করা হয় না উচ্চারণ যে কষ্ট তাকে লাঘব করার জন্য। আমরা উচ্চারণ করতে যখন যুক্ত ব্যঞ্জন থাকে তখন উচ্চারণ করতে খুব অসুবিধা হয়, আমরা সেই জন্য কি করি না যুক্ত ব্যঞ্জনকে ভেঙে স্বাভাবিকভাবেই তার মাঝে একটি স্বরধ্বনি নিয়ে আসি, যাকে বলা হয় স্বরভক্তি। এই স্বরভক্তির কি বলা হচ্ছে না উপযুক্ত উদাহরণ দিয়ে লিখুন ধ্বনি পরিবর্তনের এই প্রক্রিয়াকে কেন স্বরভক্তি বলা হয়। ঠিক একইভাবে আবারও সেই প্রশ্নই কিন্তু ঘুরে এসেছে, যেটা 2004 সালে এসেছিল। আমরা এখানে কয়েকটা উদাহরণ দিই। উদাহরণ, স্বরভক্তির উদাহরণ। দেখো স্বরভক্তির বেশ কিছু উদাহরণ জেনে রাখা ভালো। কর্ম থেকে করম, ধর্ম থেকে ধরম, রত্ন থেকে রতন, জন্ম থেকে, প্রয়োজন ছিল না এত, যাতে বেশি করে তোমাদের জানা থাকে সেই জন্য দিচ্ছি জন্ম থেকে জনম, দর্শন থেকে দর্শন, দর্শন থেকে দর্শন। এইভাবে এই যে উদাহরণগুলো দিলাম এখানে বলা হচ্ছে উপযুক্ত উদাহরণ দিয়ে লিখুন এবং ধ্বনি পরিবর্তন এই প্রক্রিয়াকে কেন স্বরভক্তি বলা হয়। আবারও সে একইভাবে ধরো আমরা এই উদাহরণটিকে দিলাম, তারপর এটির বর্ণ বিশ্লেষণ করতে হবে। বর্ণ বিশ্লেষণ যদি করি তাহলে আমরা পাবো ঠিক একইভাবে ক, খ,
যুক্ত অ যুক্ত ম যুক্ত র যুক্ত ম যুক্ত অ, ঠিক। অর্থাৎ এই যে দেখো র আর ম, আবার এটা থেকে আমরা যখন করম করছি ক যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত অ, হসন্তগুলো দিতে হবে, ব্যঞ্জন বর্ণে হসন্ত দিতে হবে। তাহলে এই র আর ম, এই র আর ম এর মাঝে দেখো কি এসেছে না স্বরধ্বনি এসেছে। তো এইভাবেই যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে স্বরধ্বনি নিয়ে আসা হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় স্বরভক্তি। এই কারণে এর নাম হলো স্বরভক্তি, কারণ স্বর সহযোগে যেহেতু এখানে এই বিভাজনটাই ঘটেছে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনটিকে ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্য একে বলা হচ্ছে স্বরভক্তি। নেক্সট, কেহ না আদরে মাংস, কেহ না আদরে, এখানে এই মাংস কোন কারক আর আদরে ক্রিয়াপদটি কোন ধরনের ক্রিয়াপদ, তাহলে মাংস। কেহ না আদরে মাংস, কেহ না আদরে কি, কেউ কি আদর করে না, এখানে আদর শব্দের অর্থ আমরা পছন্দ করা। কেউ কি পছন্দ করে না, না মাংস পছন্দ করে না। তাহলে কি না মাংস, অর্থাৎ কে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তাহলে হবে কর্মকারক। কোন কারক, এখানে কোনো বিভক্তি নির্ণয় করতে বলেনি, যদি বলতো তাহলে দন্তস্ব অর্থাৎ অ ছিল, অর্থাৎ শূন্য বিভক্তি হতো, শূন্য বিভক্তি। নেক্সট কি বলেছে না আদরে এই ক্রিয়াপদটি কোন ধরনের ক্রিয়া, দুটি ক্রিয়ার মধ্যে সমাপিকা অসমাপিকা ক্রিয়ার মধ্যে তোমাদের নির্ণয় করতে হবে। এখানে বাক্যটি কমপ্লিট হচ্ছে কেহ না আদরে মাংস, কেহ না আদরে, অর্থাৎ এটি হলো সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া বাক্য সম্পূর্ণ করে তাকে বলে সমাপিকা ক্রিয়া, এটি সমাপিকা ক্রিয়া। নেক্সট দেখো একটি বড় বাক্য রয়েছে, আমার শূন্য হৃদয় চৌকি দিন রাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তার এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না। গঠনের দিক থেকে এটি কোন ধরনের বাক্য, জটিল না যৌগিক? আমার শূন্য হৃদয় চৌকি দিন রাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই অব্যয়টি রয়েছে, এই অব্যয়টি দিয়ে কি করা হয়েছে না যোগ করা হয়েছে, এটি যৌগিক বাক্য। জটিল বাক্য কিভাবে চিনবে, যদি তবে যখন তখন জটিল বাক্য, আর এই কিন্তু এবং যৌগিক বাক্য। তাহলে তারপর কি বলছে, বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করুন। এই দীর্ঘ বাক্যটিকে সরল বাক্য করতে হবে। কিভাবে করবে না দেখো, আমার শূন্য হৃদয় চৌকি দিন রাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, এই জায়গাটাই পরিবর্তন করতে হবে। দাঁড়িয়ে থাকলেও তার এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না। এইভাবে দীর্ঘ বাক্য হলেই যে সেটা সরল বাক্য, দীর্ঘ বাক্য হলেই যে সেটা মিশ্র বাক্য বা জটিল বাক্য বা যৌগিক বাক্য হবে, সরল বাক্য হবে না, এরকম কিন্তু ধারণা ভুল। দেখো এত বড় একটা বাক্য, এটাও কিন্তু সরল বাক্য, যে বাক্যে একটি উদ্দেশ্য একটি বিধেয় রয়েছে। আমার শূন্য হৃদয় চৌকি দিন রাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে থাকলেও তার এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না। অর্থাৎ এখানে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের অনেকগুলো খণ্ড রয়েছে, সম্প্রসারক রয়েছে, সেই সম্প্রসারকের কারণে বাক্যটি দীর্ঘ হচ্ছে। আমার শূন্য হৃদয় চৌকি, অর্থাৎ এই হলো উদ্দেশ্য খণ্ড। এই উদ্দেশ্য খণ্ড এবং তারপর বাকি যে অংশটি রয়েছে সেটি হলো বিধেয় খণ্ড। একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় রয়েছে বাক্যটির মধ্যে, সেই জন্য এটি হলো সরল বাক্য। নেক্সট
দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী। অধিকাংশ শব্দটি সন্ধি বিচ্ছেদ করুন। অধিকাংশ, অধিকাংশ, এটিকে কি করতে হবে না সন্ধি বিচ্ছেদ করতে হবে। অধিক যুক্ত অংশ, অধিকাংশ, খুব সহজ। আর কৃষিজীবী, এই কৃষিজীবী শব্দটিকে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে। এটির আমরা যদি ব্যাসবাক্য করি কি হবে না কৃষি জীবিকা যার, বলো তো কি সমাস হবে? কৃষি জীবিকা যার, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। এখানে কৃষি জীবিকা যার অর্থাৎ এই যে দুটো পদকে ছাড়িয়ে একটি অন্য পদ গুরুত্ব পাচ্ছে। কৃষি জীবিকা যার অর্থাৎ সেই তিনি, অর্থাৎ কৃষক যার কথা আমরা বলতে যাচ্ছি। অর্থাৎ এইভাবে যে পূর্বপদ পরপদ গুরুত্ব না পেয়ে তাদের দ্বারা লক্ষিত একটি অন্য অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। এখানে কৃষি জীবিকাকে, কৃষিকে জীবিকা বহন করেছেন যিনি, সেই তিনি হলেন এইভাবে আর কি বহুব্রীহি সমাস। বিনা পানি, বিনা পানিতে যার, এইভাবে। তো নেক্সট প্রশ্ন রয়েছে আবারও বর্ণ বিশ্লেষণ। খুব ভালো একটি বর্ণ বিশ্লেষণ দেওয়া রয়েছে। দেখো এখানে ঠিক একইভাবে প্রথমে বর্গীয় জ, তারপর ইয়, এই যে পার্থক্যটা যেটা বলতে চাইছিলাম পূর্বে, আ, তারপর দন্তন্য, তারপর আ, এরপর দেখো ইয় বর্গজ রয়েছে, অর্থাৎ প্রথমে ইয়, তারপর বর্গীয় জ, তারপর অ, এরপর দন্তন্য, এরপর অ। আশা করি বোঝা গেল বিষয়টা, যেটা নিয়ে সমস্যা হয়। পরেরটা রয়েছে রামকৃষ্ণ, র, আ, ম, অ, ক, রি, সরি এটা হবে না, যুক্ত মূর্ধন্য ষ, যুক্ত মূর্ধন্য, যুক্ত অ। নেক্সট রয়েছে দ, ও, যুক্ত র, আ, ত, ম, অ। একটু খেয়াল রাখবে কোথাও যদি কোনো অটা অনেক সময় মিস্টেক হয়ে যায়, একটু খেয়াল রাখবে যদি কোনোভাবে রয়ে যায়। ল, অ, কয়ে মূর্ধন্য ষ, দীর্ঘ ই, যুক্ত ক, যুক্ত আ, যুক্ত দন্তন্য, যুক্ত ত, যুক্ত অ। তো এই ছিল বিগত সালের 2004 ও 2005 সালের সম্পূর্ণ সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা তোমাদের আলোচনা করে পুরো বিষয়টাকে তুলে ধরলাম, যাতে এরকম প্রশ্ন আসলে তার উত্তর তোমরা সমাধান করতে পারো। যদিও এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, সেই এমসিকিউ প্রশ্নের উত্তর সমাধানে অনেক বেশি সহায়তা করবে। এইভাবে যদি আমরা ব্যাকরণের আলোচনাটা কমপ্লিট করি, আমরা এর পরের যে পর্বটি রয়েছে সেই পর্বের আলোচনা খুব তাড়াতাড়ি করে নিয়ে আসছি তোমাদের জন্য। সেখানে আমরা এর পরের যে দুটো সাল, সেই সালগুলোর প্রশ্ন এবং তার উত্তর একইভাবে আলোচনা করব। আমাদের আলোচনাগুলি কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাশাপাশি তোমরা আমাদের কাছ থেকে কেমন আলোচনা এই মুহূর্তে চাইছো কমেন্টে অবশ্যই জানাও। আমরা চেষ্টা করব তোমাদের সেই সুবিধা মতো, তোমাদের প্রয়োজন অনুযায়ী আলোচনা নিয়ে আসার। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।